ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 125 শুরু করব। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে পিএসসি, ডব্লিউবিসিএস, ফুড এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, স্টাফ সিলেকশন কমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষা পাবে, ঠিক আছে? সেই জন্য বলবো অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি H/B = এত হয়, B/C, C/D দেওয়া আছে, সেখান থেকে H/B/C/D চেয়েছে, ঠিক আছে? আমরা ছোটোবেলায় বেসিক ওয়েতে যেভাবে করেছিলাম সেভাবে করতে গেলে অনেক সময় চলে যাবে, ঠিক আছে? আবার অনেক শর্টকাট নিয়ম আছে, সেভাবে করতে গেলেও অনেক সময় চলে যাবে, ঠিক আছে? দেখো, ম্যাথ সলভ করার তিনটে প্রসেস আছে। একটা হচ্ছে বেসিক ওয়েতে সলভ করা। 2 নম্বর হচ্ছে কি শর্টকাট, কিছু শর্টকাট নিয়ম এক জায়গায় শেখানো হয়, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে অপশান এলিমিনেশন মেথড, ঠিক আছে? অপশান এলিমিনেশন, ঠিক আছে? এবার আমি এই তিনটের মধ্যে যে কোনো একটা ওয়েতে সলভ করো। কম্পিটিটিভ এক্সামে মেন কথা কি, তোমার 4টে অপশানের মধ্যে একটা অপশান বের করা, ঠিক আছে? এনি হাউ বের করা। তুমি বেসিক ওয়েতে করতে পারো, শর্টকাট নিয়মে করতে পারো, অপশান অ্যাপ্রোচ মেথড করতে পারো, ঠিক আছে? যে কোনো একটাতে 4টের মধ্যে একটা অপশান বের করাটাই হচ্ছে কি মেন কাজ, ঠিক আছে? তুমি যেভাবে বের করো না কেন। হ্যাঁ, আমি এখানে দেখো অপশান এলিমিনেশন মেথড ইউজ করব। তার জন্য অবভিয়াসলি তোমাকে বেসিক জানতেই হবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তোমরা বেসিক জানো, সেইভাবে দেখো অপশান এলিমিনেশন মেথড আমি অ্যাপ্লাই করছি। এখানে দেখো A/B হচ্ছে 2:3, মানে যে অপশানটা হবে সেই দুটো রেশিও, প্রথম দুটো নাম্বারের রেশিও 2:3 হতেই হবে। আচ্ছা, প্রথমে 8:12 আছে, এদের রেশিও দেখো 4 দিয়ে কাটাকাটি করলে 4, 2 8, 4, 3 12, হ্যাঁ এটা 2:3 হচ্ছে, এটা হতে পারে। পরেরটা দেখো 8:15 আছে, এটা কিন্তু 2:3 হবে না রেশিও, তাহলে অপশান বি এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো তোমার 12:8, এটা রেশিও করলে কত 3:2 হবে, কিন্তু আমার দরকার 2:3, এটাও হবে না। সিমিলারলি অপশান ডিও হবে না। ব্যাস এটাই অ্যান্সার। ব্যাস এইটুকু করতে কতক্ষণ গেল, মানে জাস্ট 2 সেকেন্ডও লাগবে না। ওকে, কিন্তু বেসিক ওয়েতে বা শর্টকাট নিয়ম করতে গেলে অনেক টাইম চলে যেত। ওকে, সেই জন্য কখন আমরা বেসিক ওয়েতে করব, শর্টকাট নিয়ম করব, অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করব, আমার ভিডিওগুলো তোমরা রেগুলার ওয়েতে দেখতে থাকো, তাহলে এগুলো অনেকটাই তোমরা আয়ত্ত হয়ে যাবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। বলেছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26, ওই সংখ্যার 25%-এর মান কত? 25%-এর মানে কি 1/4, ঠিক আছে? তাহলে 2/3-এর ভ্যালু হচ্ছে গিয়ে 26, তাহলে 1/4-এর ভ্যালু ইকুয়াল টু কত? ব্যাস, তাহলে 2/3-এর ভ্যালু হচ্ছে 26, তাহলে 1-এর ভ্যালু কী হবে, উল্টে গুণ হয়ে যাবে, মানে ইন্টু 3/2 আর ইন্টু হচ্ছে গিয়ে 1/4। ব্যাস, এটা সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে 2 দিয়ে কাটো, 2 হচ্ছে গিয়ে তোমার 13, ঠিক আছে? তাহলে 13 3 39, 39/4, মানে কি 10-এর থেকে একটু কম হবে। আচ্ছা, সবগুলো অপশানই সেরকমই আছে, তাহলে 4 দিয়ে ভাগ করে নাও, ঠিক আছে? 4 9 36, থাকছে কত 30, 4 7 28, তারপরে হচ্ছে গিয়ে 4 5 20, তাহলে 9.75, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে 40টি লেবুর বিক্রয় মূল্য 50টি লেবুর ক্রয় মূল্যের সমান, ঠিক আছে? 500 টাকার লেবু কিনে কোনো ব্যবসায়ী কত টাকা লাভ করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা CP/SP বের করে নিতে পারি। দেখো 40টি লেবুর ক্রয় মূল্য SP, ঠিক আছে? তাহলে 40 ইন্টু SP ইকুয়াল টু হচ্ছে গিয়ে 50 ইন্টু CP। ব্যাস, এখান থেকে আমরা CP/SP ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? তাহলে CP/SP কত পাচ্ছি দেখো। আচ্ছা, CP/SP হয়ে যাবে, তাহলে 40/50 হয়ে যাবে, মানে 4:5 হয়ে যাবে। ওকে, 4:5। এবারে দেখো বলছে 500 টাকার লেবু কিনে, মানে সিপির ভ্যালু হচ্ছে গিয়ে তোমার বলেছে কত না, হচ্ছে গিয়ে তোমার 500 টাকা। তাহলে এখানে সিপি দেখো 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, এখানে 500 টাকা বলে দিয়েছে, মানে কস্ট প্রাইসটা 500 টাকা। তাহলে কত টাকা লাভ করবে, তাহলে আমরা দেখো লাভ কত হবে, সিপি মাইনাস এসপি, ঠিক আছে? এখানে দেখো 4 - 1 ইউনিট সে লাভ করবে, তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি 500 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, সেটাই হবে আমাদের লাভ। 1 ইউনিটের ভ্যালু মানে হচ্ছে গিয়ে 500 বাই হচ্ছে গিয়ে 4, তাহলে 4 1 4, 4 2 8, 4 5 20, 125 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে,
এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, বলেছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে। দেখো এখানে তুমি এফিসিয়েন্সি রেশিও বের করে নাও। এই যে বলে যে না বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে A/B এফিসিয়েন্সি রেশিও দেখো, এফিসিয়েন্সি রেশিও মানে কর্মদক্ষতার রেশিও কী হবে না A/B, দেখো যার চেয়ে তাকে তুমি 100 ধরে নাও, এর চেয়ে 60% বেশি, তাহলে একে তুমি 100 ধরো, তাহলে বি হবে কত 160। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত দাঁড়াচ্ছে, তুমি 0 0 কেটে দাও, 2 5 10, 2 8 16, তাহলে 5:8। ওকে, এবারে এফিসিয়েন্সি রেশিওর জাস্ট উল্টো হয় টাইম রেশিও। ঠিক আছে, টাইম রেশিও কী হবে না মানে এফিসিয়েন্টলি মানে যে বেশি কাজ করতে পারে তার টাইম কম লাগবে, সেই জন্য উল্টো। হ্যাঁ, তাহলে টাইম রেশিও A/B কত হবে না হচ্ছে গিয়ে তোমার 8:5 হবে, এর রিভার্স মানে রেসিপ্রোকাল রেশিও হয়ে যাবে। ঠিক আছে, বা ইনভার্স রেশিও যাই বলো কেন। এবার দেখো এ একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে এ হচ্ছে গিয়ে তার টাইম লাগে কত 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু এখানে কত 12 দিন বলেছে। ঠিক আছে, তাহলে ওই কাজ করতে বি এর কত সময় লাগবে, তাহলে বি এর হচ্ছে গিয়ে 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 12/8 ইন্টু হচ্ছে গিয়ে 5, যা হবে সেটাই অ্যান্সার। 4 কাটো, 4 3 12, 4 2 8, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 3 15/2 মানে হচ্ছে গিয়ে 7 × 1 2, 7.5 দিন লাগবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে কোনো সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করে তারপর 10% হ্রাস করলে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 40% কম হয়, তাহলে আসল সংখ্যাটি নির্ণয় করো। আমরা জানি কোনো সংখ্যাকে X% ইনক্রিজ করা হলো, ঠিক আছে, পরে আবার Y% ডিক্রিজ করা হলো। হ্যাঁ, Y% ডিক্রিজ করা হলো, তাহলে মোটের উপর কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হয় সেটা আমরা ফর্মুলা জানি কি না X মাইনাস Y মাইনাস XY বাই হচ্ছে গিয়ে 100, এত পার্সেন্ট যদি প্লাস আসে তাহলে ইনক্রিজ, আর যদি মাইনাস আসে তাহলে ডিক্রিজ। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে 10 মাইনাস 10 মাইনাস 10 × 10/100 মানে আলটিমেটলি কত হলো না হচ্ছে গিয়ে -1%, মানে 1% কি ডিক্রিজ। সেই 1%-এর ভ্যালুই বলেছে দেখো 40, তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 40। ওকে, এবার আসল সংখ্যা মানে 100%, সংখ্যাটা মানে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত মানে হচ্ছে কি 4000 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 6, বলেছে দুটি ট্রেন একটি নির্দিষ্ট স্থান থেকে একই দিকে সমান্তরাল ট্র্যাকে যথাক্রমে 45 কিলোমিটার/ঘন্টা এবং 40 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করে। ঠিক আছে, 45 মিনিট পরে ট্রেন দুটির মধ্যেকার দূরত্ব কত হবে। আচ্ছা দেখো তোমরা মানে দুটো ট্রেন এইরকম দুটো সমান্তরাল ট্র্যাকে যাচ্ছে, ঠিক আছে, একটার হচ্ছে গিয়ে 45 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার 40 কিলোমিটার/আওয়ার। দেখো তাহলে এদের হচ্ছে গিয়ে যেহেতু একই দিকে যাচ্ছে সেই জন্য এখানে কি অ্যাপ্লাই হবে না রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি দেখো দুজনের মধ্যে 1 ঘন্টায় কতটা ডিফারেন্স হবে, মানে 60 মিনিটে তাদের মধ্যে নিজেদের ডিফারেন্স কত হবে, এ যাবে 45 কিলোমিটার, হ্যাঁ, আর এ যাবে 40 কিলোমিটার, মানে তাদের মধ্যে ডিফারেন্স কতটা ক্রিয়েট হবে না হচ্ছে গিয়ে 5 কিলোমিটার, তাই না, যেহেতু এ 45 এ 40 মানে 5 কিলোমিটার 60 মিনিটে দুজনের মধ্যে ডিফারেন্স হবে, ঠিক আছে, দূরত্ব হবে, তাহলে 45 মিনিটে কত হবে সেটা বের করে নিতে হবে, ব্যাস। ওকে, তাহলে এখানে কত হবে তোমার 5 × 45 বাই হচ্ছে গিয়ে তোমার কত 60। ওকে, তাহলে তোমার 15 দিয়ে কাটো, 15 4 60, 15 3 45, তাহলে 5 3 15/4, হ্যাঁ, 15/4, 4 3 12, 13 14 15, 3 0 4 7 28, আর হচ্ছে গিয়ে 4 5 20, মানে 3.75 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, দেখো কি বলেছে, 7টি সংখ্যার গড় হচ্ছে 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় হচ্ছে 21, সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত। জাস্ট তুমি প্রথম 7টা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 40, তাহলে টোটাল কত হবে 7 × 40, ঠিক আছে, প্লাস পরে যে 3টে সংখ্যা অ্যাড করা হলো তার গড় দেওয়া আছে 21, মানে তাদের টোটাল কত 3 × 21। এবার এই যে 10টা সংখ্যা টোটাল পেয়ে গেলে তাকে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে এভারেজ পেয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে 7 4 28, 280
প্লাস হচ্ছে গিয়ে 21 3 63, 63 বাই হচ্ছে গিয়ে 10, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে 8 6 14 মানে 343 বাই হচ্ছে গিয়ে 10 মানে হচ্ছে গিয়ে 34.3 অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 3:4:5, তাদের পরিসীমা 36 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, প্রথমে এটা বলে রাখি এটা কী টাইপের ত্রিভুজ দেওয়া আছে সেইটা একটু খেয়াল করো। দেখো 3:4:5, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5 স্কোয়ার হয়, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বাহুগুলো বের করে নেব। সেখানে হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি, ঠিক আছে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, উচ্চতা। তাহলে আমরা এই 3 ইউনিট আর 4 ইউনিটের ভ্যালু বের করে নেব, করে হচ্ছে গিয়ে তোমার এইখানে ফর্মুলা বসিয়ে দেবো। ওকে, তাহলে এখানে আমরা দেখো পরিসীমা, পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল। তাহলে এখানে 3 4 7 5 12 ইউনিটের ভ্যালু কত না হচ্ছে গিয়ে 36 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে 12 3 36 3 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এই 3 ইউনিট আর 4 ইউনিটের ভ্যালু বের করে নিই, তাহলে আমরা ভূমি আর উচ্চতা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 3 3 9, 3 × 3 মানে হচ্ছে গিয়ে 9 সেন্টিমিটার। আর হচ্ছে গিয়ে 4 ইউনিটের ভ্যালু হবে গিয়ে তোমার 4 × 3 মানে হচ্ছে গিয়ে 4 3 12 সেন্টিমিটার। তাহলে ইকুয়াল টু ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 9 ইন্টু হচ্ছে গিয়ে 12। ঠিক আছে, তাহলে 2 6 12 9 6 54 মানে 54 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নম্বর 9। বলেছি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, তাহলে ওই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে, সেখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব কি না হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে 8 × 9, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো তোমার 2 4 8, তাহলে হচ্ছে গিয়ে 9 4 36, এইটা হচ্ছে গিয়ে তোমার কর্ণটার ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কোয়ার। বলেছে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে যে স্কোয়ারটা তার ক্ষেত্রফল 36 সেন্টিমিটার, তাহলে তার বাহু কি হবে, আমরা বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল যদি বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কি না এ স্কোয়ার, সেই এ স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 36, তাহলে সেখান থেকে আমরা এ পেয়ে যাচ্ছি, এ হচ্ছে গিয়ে 6 পেয়ে যাচ্ছি। তাহলে এবার তার পরিসীমা চেয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি 4a, তাহলে 4 × 6 হবে আমাদের অ্যান্সার, 6 4 24, তাহলে 24 সেন্টিমিটার হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে। ঠিক আছে, এটা তোমরা রেশিও ধরেও করতে পারো, আবার পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজ ধরেও করতে পারো। আমি এখানে রেশিও ধরে করব। দেখো আমার প্রথমে কি, আমার দেখো তোমার 12% ছিল দুধ প্রথমে, মানে ইনিশিয়ালি হচ্ছে গিয়ে তোমার মিল্ক ইজ টু ওয়াটার যদি আমরা বের করে নিই, মিল্ক ইজ টু ওয়াটার কত হবে, মিল্ক ছিল 12% আর ওয়াটার ছিল তোমার 100 - 12 মানে হচ্ছে 88%, মানে রেশিও কত দাঁড়াচ্ছে 3 4 3 12 4 2 8 মানে 3:22। পরে দেখো বলেছে মিল্কটা 9% হবে, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার তখন কত দাঁড়াবে, হ্যাঁ 9 হচ্ছে গিয়ে 91। ওকে, এবারে দেখো এখানে তোমার আগে যা মিল্ক ছিল এখন তো মিল্ক তাই আছে, শুধু জলটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তুমি তাহলে এখানে দেখো মিল্কটা 3 ইউনিট, এখানে 9 ইউনিট, তাহলে তুমি এই মিল্কটাকে সেম করে দাও, তাহলে এইটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, তাহলে এইটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে না 3 3 9 হচ্ছে গিয়ে তোমার 66। ওকে, আর এইটা আমার যা আছে তাই থাকলে আমার নিচে লিখছি বোঝার সুবিধার্থে, বাই হচ্ছে গিয়ে 91। এবার দেখো মিল্ক তোমার সেম আছে, শুধু জাস্ট দেখো ওয়াটারটা বেড়েছে। ওয়াটার কত ইউনিট বেড়েছে, দেখো এখানে বেড়েছে তোমার 25 ইউনিট বেড়েছে, তাহলে এই 25 ইউনিটের ভ্যালু বের করবে, সেটাই হবে তোমার অ্যান্সার। আগে দেখো ইনিশিয়ালি মিল্ক কত ছিল 9 + 66 মানে হচ্ছে কি 75 ইউনিট, সেই 75 ইউনিটের ভ্যালু কত বলা ছিল 24 লিটার, 24 লিটার। ওকে, তোমার এবার তাহলে অ্যাড করেছো কত জল 25 ইউনিট, তাহলে 25 ইউনিটের ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। দেখো 75 থেকে 25 কী করে হয়েছে না ভাগ 3 হয়েছে,
ঠিক আছে, তাহলে এই 24 থেকে তুমি ভাগ 3 করে দাও, মানে হচ্ছে কি 8 লিটার হবে তোমার অ্যান্সার। তাহলে 8 লিটার জল যোগ করা হয়েছে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।